ভারতের সেভেন সিস্টার্সের সংসারে বাংলাদেশের ভূমিকা কি? দেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে তিনি একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরে মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিন বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলেও দেওয়া একাধিক সাক্ষাৎকারেও তিনি মোটামুটি একই ধরনের সতর্কী উচ্চারণ করেন। আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলে বোঝাতে ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার্স শব্দ বন্ধটি। লক্ষণীয় বিষয় হলো ভারতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটাই বেশি ব্যবহৃত হয়। সেভেন সিস্টার্স কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন ভারতীয়রা সেটি প্রায় ভুলতেই বসেছেন। অথচ ভারতে সেভেন সিস্টার্স কথাটা ইদানিং প্রায় অপ্রচলিত হলেও বাংলাদেশে এই অঞ্চলটিকে বোঝাতে এখনও কিন্তু এই শব্দ বন্ধটি সবচেয়ে বহুল ব্যবহৃত। এমনকি দিন কয়েক আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে। সেই দৃশ্যের ভিডিওর প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও। তথাকথিত সেভেন সিস্টার্সের ভারতের সাথে যুক্ত থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সম্ভবত সেই ইঙ্গিতই প্রসন্ন হচ্ছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বারবার এই বিষয়টির ওপর জোর দিয়েছেন। আসলে বাংলাদেশের সাথে ভারতের যে 4000 কিলোমিটার বা বেশি দীর্ঘ সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই সেভেন সিস্টার্সের সাথে। আরও নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সাথে। ইতিহাস বলে সেভেন সিস্টার্সভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকেই অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে, তাদের সক্রিয়তাকেই দেখা গেছে বাটার টান। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবারই প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ রাজ্যের লোক রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ফলে ভারতের এই অঞ্চলটির উপর প্রতিবেশী বাংলাদেশের যে একটা স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে, সে বিষয়ে পর্যবেক্ষকরা প্রায় সবাই একমত। কিন্তু ভারতের রাজনৈতিক মানচিত্রে সেভেন সিস্টার্স এর উৎপত্তি ও নামকরণ হয়েছিল কিভাবে? 7 বোনের এই পরিবারে কেন বারে বারে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ মাথাছাড়া দিয়েছে? সার্বিক জাতীয় নিরাপত্তার দৃষ্টিতেই বা ভারতের জন্য কেন এই অঞ্চলটি এত সংবেদনশীল? যে নাম পছন্দ হয়েছিল ইন্দিরা গান্ধীরও। 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার সদর দপ্তর স্থাপিত হয়েছিল শিলংয়ে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় 1972 এর 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকেই ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য। আর ওই তারিখে অরুণাচল প্রদেশ, তখন নাম ছিল নেফা, ও মিজোরাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। ত্রিপুরার রাজধানী আগরতলাতে সে সময় টাইমস অফ ইন্ডিয়ার সংবাদদাতা ছিলেন জ্যোতিপ্রসাদ শইকিয়া, যিনি জেপিজি শইকিয়া নামেই বেশি পরিচিত ছিলেন। নতুন রাজ্য হিসাবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন, তাতেই তিনি নাকি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন। জনশ্রুতি হলো এই সেভেন সিস্টার্স কথাটি নাকি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও খুব পছন্দ হয়েছিল। ভারতের মানচিত্রে এক কোনায় 7টি রাজ্য বা অঞ্চলকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্র ও ধীরে ধীরে এই শব্দটির প্রয়োগ শুরু হয়। ভারতের পর্যটন বিভাগ এই অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে সেই আমলে ছোট ছোট পুস্তিকা বের করত। সেখানেও তখন সেভেন সিস্টার্স কথাটি খুব ব্যবহৃত হতো। উত্তর পূর্ব ভারতের বিশেষজ্ঞ ও সুপরিচিত লেখক গবেষক সঞ্জয় হাজারিকা বিবিসি বাংলাকে বলেছিলেন, সাংবাদিক জেপি শইকিয়া একসময় চাকরি ছেড়ে আসামের তখনকার মুখ্যমন্ত্রী ও
কংগ্রেস নেতা শরৎচন্দ্র সিনহার উপদেষ্টা হিসেবে যোগ দেন। 1976 সালে গুয়াহাটিতে এআইসির যে অধিবেশন হয়েছিল সেখানে সিনহা প্রকাশ্যে এই সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেন। আমরা ধরে নিতেই পারি এর পিছনেই নিশ্চয়ই জেপি শইকিয়ার ভূমিকা ছিল। 2020 সালের ডিসেম্বরে গুয়াহাটিতে জেপি শইকিয়ার মৃত্যুর পর আসামের দ্য সেন্টিনেল পত্রিকা যে রিপোর্ট প্রকাশ করেছিল তাতেও সেভেন সিস্টার্স কথাটির স্রষ্টা হিসেবে তাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিকে 2001 সালে তদানীন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে উত্তর পূর্ব ভারতের জন্য কেন্দ্রীয় সরকার ডোনার নামে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করে। তাতে আগেরকার 7টি রাজ্যের সাথে যুক্ত করা হয় সিকিমকেও। তখন থেকে অনেকেই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে 7 বোন 1 ভাইয়ের দুনিয়া বলেও বর্ণনা করতে থাকেন। 8টি রাজ্যের সমাহারে গঠিত এই অঞ্চলকে বিজেপি সরকার আবার অষ্টলক্ষ্মী বলেও ডাকতে শুরু করে, আর তখন থেকে ক্রম হারিয়ে যেতে থাকে পুরনো সেই সেভেন সিস্টার্স নামটির ব্যবহার। শিলিগুড়ি করিডোর তথা চিকেন স্নেক ভারতের 4500 আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে, তখন শারজেল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্ট এক জনসভায় বলেছিলেন ভারতের চিকেন স্নেক অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে দেশ হিসাবে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে। মুম্বাই আইআইটি ও দিল্লির জেএনইউ এর সাবেক ছাত্র মেধাবী শারজেল ইমামের সেই ভাষণের ভিডিও ভাইরাল হয়, যার জেরে দেশদ্রোহী অভিযোগে তাকে পরে জেলেও যেতে হয়, আর সেই কারাবাস থেকে তিনি আজও মুক্তি পাননি। আসলে শারজেলের প্রধান অপরাধ ছিল প্রকাশ্য ভাষণে ভারতের জাতীয় নিরাপত্তার খুব দুর্বল একটা জায়গায় তিনি আঘাত দিয়ে ফেলেছিলেন। বলেছিলেন চিকেন স্নেক বা মুরগির ঘাড় মোটকে দেওয়ার কথা। একদা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটাকে আসলে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটায় অনেকে চিকেন স্নেক বলেও বর্ণনা করেন। এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার চওড়া, যার আশেপাশেই রয়েছে অন্তত 4টি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। বাকি ভারতের সাথে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগ এই সূত্রটায় যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথের অভাব রয়েছে, সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলের একটি ভালনারেবল বা বিপজ্জনক অবস্থায় রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক তথা ভারতীয় সেনার সাবেক মেজর জেনারেল VS রানাডে মনে করেন এই শিলিগুড়ি করিডোরের স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো ভারত উপলব্ধি করেছে, কিন্তু অন্য দিকগুলো দিয়ে সেভেন সিস্টার্সকে আজও বাকি দেশের সাথে আত্মীয়তা করা যায়নি। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক IDS এর জার্নালে স্ট্যান্ডার্ড ইজ দ্য করিডোর নামে এক প্রবন্ধে তিনি লিখেছেন যে ইস্যুগুলো একটা দেশের বিভিন্ন অংশকে সংযুক্ত করে সেটা এখন এখানে কোথায়। এই করিডোর দিয়ে আমরা কি সেভেন সিস্টার্সকে রাজনৈতিকভাবে বা জাতীয় আবেগের দিক থেকে জুড়তে পেরেছি? শিলিগুড়ি করিডোরের কাছেই অবস্থিত দার্জিলিং এর আদি বাসিন্দা ও ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা আবার এই সরু করিডোরকে ভারতের জন্য একটি সুযোগ হিসাবে দেখতে চান। শ্রীংলা বলেছেন ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি, প্রতিবেশীরা সবার আগে, আর অ্যাক্ট ইস্ট নীতি এখানে এসেই মিশেছে। আমি তো বলবো শিলিগুড়ি করিডোর হলো আসিয়ান, বিমস্টেক আর সার্কের সংযোগস্থল। তবে যে দৃষ্টিতেই দেখা হোক এই করিডোর বা চিকেন স্নেক যে সেভেন সিস্টার্সকে বাকি ভারতের সাথে সম্পূর্ণ আলাদা অবস্থানে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই।